সে খুবই ভালো মানুষ ছিল এবং খুবই যত্ন করছে আমাকে। মানে আমার লাইফে যদি আমাকে সব থেকে বেশি ভালোবাসা কেউ দিয়ে থাকে সেটা আমার হাজব্যান্ড। আমার বাবা হচ্ছে মানে আমাদেরকে ছোট রেখে চলে যায়, নিখোঁজ হয়ে যায়, কখনো খুঁজে পাইনি। আমরা দুইটা বোন, আমার বোন তখন 3 বছর। তারপর তো আমাদের সংসার খুবই বিপর্যয়ে চলে যায়। তারপরে হচ্ছে মানে 2016 সালের শেষ দিকে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়, ফোনের মাধ্যমে আর কি, রং নাম্বারে। তার আমাকে খুবই ভালো লাগে, আমারও তাকে খুব ভালো লাগে। তারপরে ওই ছেলে প্রপোজ করে, তার সাথে আমার কোনো গভীর সম্পর্ক হয় নাই, সে আমাকে প্রপোজ করছে, আমি তাকে হ্যাঁ বলে দিচ্ছি। আমি সিরিয়াস ছিলাম না, আমি তো তখন আমার ফ্যামিলি নিয়ে বেশি ভাবতাম। আমার একটাই বোন, তো আমার সব কিছুই ছিল আমার বোনকে ঘিরে। আমি চাইছি যে আমি আমার জীবন চলে যাক, তারপর আমি আমার বোনকে মানুষের মতো মানুষ করব। আমি সংসারের হাল ধরতে চাইছি। আমি বলছি যে আমার পড়াশোনা যেহেতু ঠিকভাবে চালাইতে পারতেছি না, তখন বলছি আচ্ছা আমি সংসারের হাল ধরবো। আমার যেহেতু বাবা নাই, আমার একটা ভাই নাই, আমার ছোট বোনকে আমি মানুষ করব, মাকে দেখাশোনা করব, আমিই করব। পরে হচ্ছে আমার খালামণি বলল যে বাইরে যাওয়ার কথা। তারপরে হচ্ছে পাসপোর্ট করার জন্য ঢাকায় আসছিলাম। ঢাকায় আসার পরে তারপরে হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়, সামনাসামনি দেখে। সে মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। সে তখন এয়ারপোর্টে জব করে। তখনও আমি তার প্রতি অতটা আসক্ত হইনি, কারণ আমার মাথার ভিতরে তখন একটাই ছিল যে আমার ফ্যামিলি, আমার মা, আমার বোন। ও আমাকে অনেকবার নিষেধ করছে যে তুমি বাইরে যেও না, তুমি যদি বাইরে যাও তাহলে আমার ফ্যামিলি তোমাকে মানবে না। আমি বলছি যে তা আপনার ফ্যামিলি আমাকে না মানলে আমার কিছু করার নাই, কারণ আমার আগে প্রায়োরিটি হচ্ছে আমার ফ্যামিলি। তখন সে মানে হাউমাউ করে কান্না, তুমি বাইরে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, যত টাকা লাগে আমি তোমাকে দিব, তোমার ফ্যামিলির পুরো দায়িত্ব আমি নিব, সমস্যা নাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মানে সে কান্না, মানে সেই কান্নাটা আমি আর নিতে পারি নাই। তো আমি চিন্তা করলাম যে একটা ছেলে আমার জন্য এইভাবে কান্না করতেছে, এই ছেলেটাকে ঠকাই যদি আমি যাই আমার হয়তো বা ভালো হবে না। এটার জন্য আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এর ভিতরেও আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু জানছে, আমি ওকে সবকিছু বলছি, সবই সে জানে। সব জানার পরেও সে বলছে যে এখানে তোমার কোনো দোষ নাই, আমি তোমাকে ভালোবাসছি, আমি তোমার ফ্যামিলিকে না। পরে হচ্ছে ওর ফ্যামিলিকে জানায়, ওর মা বাবাকে সবকিছু বলে আমার ফ্যামিলির সম্পর্কে, আমার সম্পর্কে। বলার পরে ওর বাবা রাজি হয় না। ওর বাবা আমার আম্মাকে ফোন দেয়, ফোন দিয়ে আমার আম্মাকে ডিরেক্ট মানে যৌতুক দাবি করে। আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে হলে প্রায় 5 লাখ টাকা দাবি করে, এটা দিতে হবে এবং পুরো ঘর সাজাই দিতে হবে। তখন আমার মা বলছে যে না, এর সাথে বিয়ে দিব না, দিবে না তো দিবেই না। এদিক থেকে আবার আমারও বিয়ে ঠিক করে ফেলছে আমার আম্মা। পরবর্তীতে ওকে আমি ফোন দেই, আমার তো বিয়ে ঠিক করে ফেলছে। ও আমার মাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে আন্টি আপনি এটা কইরেন না, ওরকে যদি অন্য জায়গায় বিয়ে দেন আমি মরে যাব। আমার মা কোনোভাবেই রাজি হয় না, মানে এখানে দিবে না মানে দিবেই না। ও আবার আমার নানিকে ফোন দিচ্ছে, আমার নানি আবার মানে আমার বান্ধবীর মতো, আমার নানির সাথে আমার খুব ভালো সম্পর্ক। পরে ও হচ্ছে আমার নানিকে ফোন দেয়, ফোন দিয়ে অনেক কান্নাকাটি করছে। পরে আর কি তার প্রতি আমার নানির মন গলে গেছে। পরে আমার নানি বলতেছে আচ্ছা তুমি কি চাও, পরে বলতেছে নানি ওরে পাঠাই দেন, ও ঢাকায় আসুক, আমি ওকে এখানে আসলে ও বিয়ে করবো। পরবর্তীতে আমার নানি আমাকে ভাড়া টাকা দিয়ে দিল। পরে বললো যে আচ্ছা তুমি ঢাকায় চলে যাও। পরে আমি পালাই ঢাকায় চলে আসলাম। আসার পরে এরপরে তো সবাই জানাজানি হয়ে গেল, আমার মামারা জানলো। আমার মামারা আবার ঢাকা মিরপুরে থাকতো। পরে আমাকে ফোন দিল, মামা বলতেছে আচ্ছা ঠিক আছে, যখন তুমি চলেই গেছো তাহলে ছেলেকে আমাদের কাছে নিয়ে আসো, আমরা বিয়ে দিব। যেহেতু আমার মামার হচ্ছে আমার মেন গার্জিয়ান, আমি তাদেরকে খুব সম্মান করি। তারপরে ওই ছেলেকে নিয়ে আমি আমার মামাদের কাছে চলে যাই। মামা তাকে দেখার পর খুবই পছন্দ করছে। পছন্দ করার পরে তারপরে বললো আচ্ছা ঠিক আছে তোমার ফ্যামিলি নিয়ে আসো, তো আমরা বিয়ে দেবো। তো বললো কি যে আমার ফ্যামিলি তো এখানে নাই, সবই জানে, আমার ফ্যামিলি আসতে পারবে না। আমি আমার বাবাকে বলছি, কিন্তু আমার বাবা আসতে পারবে না, বলছে যে তুমি বিয়ে করো, সমস্যা নেই। পরবর্তীতে আমার মামারাই তার সাথে আমাকে বিয়ে দেয়, 2.5 লাখ টাকা দেনমোহর হয়ে তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তারপরে সে আমাকে নিয়ে একটা বাসা নেয়। তো সেখানে আমাদের নতুন সংসার শুরু হয়। সে খুবই ভালো মানুষ ছিল এবং খুবই যত্ন করছে আমাকে। মানে আমার লাইফে যদি আমাকে সব থেকে বেশি ভালোবাসা কেউ দিয়ে থাকে সেটা আমার হাজব্যান্ড। পরে আমার মা তো রাগ করেছিল, রাগ ভেঙে তারপরে হচ্ছে নিজে থেকে যোগাযোগ করে। আমার হাজব্যান্ডের যোগাযোগ ছিল আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে, কিন্তু আমার সাথে ছিল না, তারা জানতো না, বিয়ের কথা জানতো না। বিয়ের 28 দিনের ভিতরে আমার শ্বশুর জানতে পারে যে সে বিয়ে করে ফেলছে আমাকে। পরে আমার শ্বশুর শোনা মাত্রই, যখন শুনছে তখনই সে ঢাকায় চলে আসছে। ঢাকায় চলে আসার পরে সে তার ছেলেকে বলছে যেহেতু বিয়ে করেই ফেলছো, ছেলের বউ বাড়িতে নিয়ে যাব। পরবর্তীতে ওর বাবা এসে আমাকে মানে হাজব্যান্ড সহ নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড মানে আমাকে রেখে ও ঢাকায় চলে আসে। শ্বশুরবাড়িতে থাকা শুরু করলাম। ওখানে আমার শ্বশুরবাড়িতে 1 বছর ছিলাম। পরবর্তীতে আমার স্বামী আমাকে ঢাকায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সেখানে আমরা আবার নতুনভাবে সংসার শুরু করি, টোটালি আলাদা হয়ে গেলাম। আমাকে নিয়ে আলাদা সংসার করার কারণে আমার শ্বশুরবাড়ির সাথে আমার হাজব্যান্ডের সম্পর্ক একটু খারাপ হয়ে যায়।
পরবর্তীতে আমি এখানে 2-3 মাস থাকি, ঢাকায় 2-3 মাস থাকি। তারপরে হচ্ছে আমার বড় ছেলেটা পেটে আসে। আমাদের সম্পর্ক বরাবরই ভালো ছিল। সে আমাকে অনেক কাজে হেল্প করতো। প্রতিদিন সে আইসা আমার মাথা টিপি দিত, তারপর আমি ঘুমাইতাম। মানে সে আমাকে অনেক ভালো রাখতো, অনেক টেক কেয়ার করতো, অনেক যত্ন করতো। তার একটা চিন্তা ছিল যে আমাকে কিভাবে ভালো রাখবে। সে আমাকে খুবই ভালোবাসতো, ভালোই চলতেছিল। তারপরে আমার বড় ছেলেটা হয়। এরপরে আমাদের ওর ইনকাম বাড়ে, ভালো পর্যায়ে যাই আমরা, বাসায় সবকিছু করি, আমাদের ফার্নিচার থেকে শুরু করে এসি, আমরা সবকিছুই খুব ভালো, খুবই ভালো। মানে তখন তার ইনকাম ভালো ছিল, মাসে প্রায় 2.5 লাখ টাকার মতো ইনকাম করে। মানে একবার জিরো থেকে সে হিরো এরকম। মানে আমাদের সুখ দেখে, আমাদের সম্পর্ক দেখে বাইরের মানুষ বলতো যে আপনাদের সুখ দেখে আমাদের জেলাস ফিল হয়। তো আমাদের সম্পর্ক প্রায় 3-4 বছর অনেক ভালো যায়। এর ভিতরে আমার ছোট ছেলেটা পেটে আসে। তারপরে আমি অনেক অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি গ্রামে চলে যাই আমার বাড়িতে। পরে আমার ছোট ছেলেটা হয়, হঠাৎ তো আমাকে বলতেছে আমি প্রায় 3 লাখ টাকার মতো ঋণ আছে। আমি বললাম তুমি 3 লাখ টাকা ঋণ আছো, কি করছো 3 লাখ টাকা দিয়ে? ও বলতেছে আমি জানি না। আমি বললাম কিভাবে তুমি 3 লাখ টাকা ঋণ হইলা? 2.5 লাখ টাকা মাসে ইনকাম যার, সে কিভাবে ঋণ হয়? তারপরে সে বললো কি আমি জানি না, আমাকে জিজ্ঞেস করো না। আমাকে বললো তুমি 6 মাস বাড়িতে থাকবা, এই 6 মাসের ভিতরে আমি ইনকাম করে এখানে ঋণ পরিশোধ করবো। আর তোমরা যদি ঢাকায় থাকো তাহলে আমার অনেক খরচ, তাহলে আমি আরো ঋণ হয়ে যাবো, আমি ঋণ দিতে পারবো না। তো আমি ওর কথা মতোই, ওর কথা চিন্তা করি, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আমার বাপের বাড়িতে 2 মাস থাকি। আমি 2 মাসে সে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে ফোনে। আমি ফোন দিলে বলতেছে তোমার ফোনের প্যারায় আমি মরে যাব। সে বাচ্চাদের প্রতিও তার ওরকম খেয়াল নাই। তারপরে 2 মাস পরে আমি ওকে বলি আমি ঢাকায় আসবো। পরে সে আমাকে আনার পরে আমি ঢাকায় 3 মাসের মতো থাকি। এই 3 মাসের ভিতরে সে আমাকে একদিনও সময় দেয় না। আমরা মানে একদিনও রাতে একসাথে ছিলাম না। আমাকে বলতো ডিউটি করে, নাইট করে সে। আমি বলতাম তোমার এত নাইট, তুমি একদিন অফ নেও। সে অফ নিতে পারবে না, কোনো সময় দিত না। কিন্তু সে যে এত ডিউটি করে, এত চাপ নেয়, কিন্তু তার মন থাকতে ফুরফুরা। মানে বাসায় আসলে মনে হইতো না যে এই মানুষটা যে ডিউটি করে আসছে তার ভিতরে একটা ক্লান্তির ছাপ। আগে যেরকম নাইট করতো, আগে নাইট করলে আসলে সে দিনে সারাদিন ঘুমাইতো, কিন্তু এখন বাসায় আসলে সে ঘুমায় না। আমার সন্দেহ হইতো, আবার সন্দেহ করতাম না আমার হাজব্যান্ড সে কখনোই, মানে আমার উপরে আমার বিশ্বাস ছিল না, কিন্তু আমার হাজবেন্ডের উপর আমার বিশ্বাস ছিল যে আর যাই হোক ও জীবনে কখনো অন্য কোনো ইয়াতে যাবে না। মানে এই 3 মাসে আমি অনেক কান্না করছি। আমি তাকে ফোন দিছি, আমি ওর কাছে একটু সময় ভিক্ষা চাইছি যে আমাকে একটু সময় ভিক্ষা দাও তুমি। আমি 2টা বাচ্চা নিয়ে সারা দিন বাসার ভিতরে থাকি, আমার কেউ নাই আশেপাশে। তুমি যদি একটু সময় না দাও, তুমি সপ্তাহে না পারো, তুমি মাসে 1 দিন অফ কাটাও, একদিন মাসে 1 দিন আমাদের একটু সময় দাও। সে আমাকে বলতো দিব, এই সপ্তাহে না, সামনের সপ্তাহে না, পরের সপ্তাহে। আমি 3 মাসের ভিতরে আমি রাতে 1 দিন ঘুমাই নাই। আমার 2টা বাচ্চা অসুস্থ, আমি নিজে অসুস্থ। আমি তার কাছে কান্না করছি তুমি আসো, বাসায় এসে পড়ো, আমি আর পারতেছি না। সে আসবেই না, কোনোভাবেই সে আসে নাই। ওর শুধু ডিউটি, কিন্তু ডিউটি করে কিন্তু টাকা নেই। কিছু চাইলে বলে টাকা নেই। সে ঋণ হচ্ছে, শুধু ঋণ হচ্ছে। 3 লাখ থেকে 4 লাখ, 4 লাখ থেকে 5 লাখ, শুধু ঋণ বাড়তেছে। তারপরে এর ভিতরে সে একদিন অফিসের উদ্দেশ্যে রওনা দিল। তারপরে কিছুক্ষণ পরে আমাকে একজন ফোন দিয়ে বলল সে নাকি অসুস্থ হয়ে পড়ছে রাস্তায় বাইকে। পরে হচ্ছে আমি ওইখানে যাই, পরে আমি তাকে পাই। পরে আমার সাথে যে মামা ছিল উনি জিজ্ঞেস করছে যে তোমার সাথে যে একটা মেয়ে ছিল সে মেয়েটা কই। ওই মামাকে ওই যে সার্জন ছিল উনি তাকে বলছে যে তার সাথে একটা মেয়ে ছিল, আমাকে বলে নাই, তাকে বলছে যে তার সাথে একটা মেয়ে ছিল। পরে জিজ্ঞেস করার পরে আমার হাজবেন্ড মানে নার্ভাস হয়ে যায় যে মেয়ে বলতে, আমি বলছি কোন মেয়ে, কে মেয়ে? পরে বলতেছে মেয়ে ও আমার কলিগ। কোন কলিগ, নাম বলো। সে মানে ওই আর একটা, মানে সে তোতলাচ্ছিল, এটাই আমার একটু সন্দেহ কাজ করে। কিন্তু আমি তাকে কিছুই জিজ্ঞেস করি না, ওখান থেকে বাসায় চলে আসি। আমার মাথার ভিতর শুধু এটাই ঘুরতেছিল, কিছু তো একটা আছে। পরে আমি ওকে পরের দিন আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার কি একটা কথা মনে আছে? পরে বলে কি কথা বলো। আমি বলছি তুমি যে বাসর রাতের দিন তুমি আমাকে কোরআন শরীফ দিয়ে প্রমিস করছিলা যে তুমি আমি ব্যতীত কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবা না এবং কোনোদিন কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হবে না। আমাকে বলে কি তুমি যেটা ভাবতেছো ওরকম কিছুই না, যাও আছে তাও থাকবে না। যাও আছে মানে? তখন ও কান্না করে দিছে। হ্যাঁ আমার একটা মেয়ের সাথে ওরকম না, জাস্ট ফ্রেন্ডলি সম্পর্ক আছে। ওই মেয়ে আমাকে বয়ফ্রেন্ড হিসেবে দেখে, কিন্তু আমি তাকে ফ্রেন্ড হিসেবে দেখি। এটা শোনার পরে ভাই আমার মনে হয়েছে যে আমার মাথার উপরে যে আসমান ভেঙে পড়ছে। আমি যে হাজবেন্ডরে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলো আমি সহ্য করতে পারতাম না। এটা শোনার পরে আমি কিচ্ছু বলি না ওকে, শুধু চুপ করে অন্য রুমে গিয়ে আমি দরজা বন্ধ করে চিৎকার দিয়ে কান্না করছি। পরে কান্না করার পরে আবার আসলাম, তখন ও আমাকে আমার পা 2টা ধরে বলতেছে দেখো
তুমি আমাকে মাফ করে দাও, আমি যা কিছু করছি আমি আর কিচ্ছু করব না, তুমি আমাকে মাফ করে দাও। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিব, কিন্তু তুমি ওই মেয়ের নাম্বারটা আমাকে দাও। পরে ও বলার পরেই ওই মেয়ের নাম্বার দিল। নাম্বার দেওয়ার পরে মেয়েকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি হন? পরে বলতেছে বলকে জিজ্ঞেস করেন। আমি বলছি তো বলছে আপনি তার ফ্রেন্ড। এটা বলছে আমি ওর ফ্রেন্ড, বল কে দেন। পরে বলতেছে তুমি নাকি বলছো আমি তোমার ফ্রেন্ড। পরে বলছে যে হ্যাঁ দেখো তোমার সাথে আমার যা কিছু হয়েছে এই পর্যন্তই শেষ, আমি আর সামনে আগাতে চাচ্ছি না। এই কথা শুনে মেয়ে বলতেছে তুমি এখন এসে এই কথা বলতেছো, তোমার আগে মনে ছিল না? পরে ওই মেয়ে মানে আমাকে ফোন দেয়, দিয়ে বলতেছে আপু আমি জাস্ট লাস্ট বার আপনার সাথে একটু দেখা করতে চাই। বললাম আচ্ছা ঠিক আছে। পরে বাসার ঠিকানা দিল, বাসায় আসলো ওই মেয়েটা। আসার পরে সে আমাকে তাদের অন্তরঙ্গ ছবি দেখাচ্ছে, আপনার হাজবেন্ডের সাথে আমার এরকম আজকে প্রায় 1 বছর যাবত তার সাথে আমি একটা বাসা নিয়েও তারা থাকে, হাজবেন্ড ওয়াইফের পরিচয়, কিন্তু তাদের বিয়ে হয়নি। আর এগুলো দেখে মানে আমি শুধু আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ আমাকে ধৈর্য দেন, মানে আমি এগুলো নিতে পারতেছিলাম না, শুধু শক্ত বলতেছিলাম যে আমাকে ধৈর্য দেন, আমি আর পারতেছি না। তারপর আমি তাকে কিছুই বলি নাই, আমি ওই মেয়েকে না একটা গালাগালি করছি, কিচ্ছু বলি না, আমি শুধু তার পা দুইটা ধইরা মাপ চাইছি, বোন যা কিছু হয়েছে তুমি তো জানতা যে ওর বউ আছে বাচ্চা আছে? বলে হ্যাঁ জানতাম। জেনে শুনে কেন করলা? বলতেছে যে ও বলছে আপনার সাথে ওর সম্পর্ক ভালো না। এরপরে সে বলতেছে যে দেখেন আমি ওকে ভালোবেসে ফেলাইছি, ওকে ছাড়া আমি বাঁচবো না। তো আমি বললাম তুমি অন্য একজনের হাজবেন্ডকে ছাড়া বাঁচবা না, মানে এটা কেমন ধরনের কথা? তারপরেও আমি ওর পা ধইরা কান্না করতেছিলাম যে বোন তুমি আমার সংসারটা ভাঙো না, আমার 2টা বাচ্চা আছে, তোমার যেহেতু বিয়ে হয় নাই তুমি অন্য জায়গায় বিয়ে করো, বিয়ে করে সংসার করো, তুমি আমার হাজবেন্ডের জীবন থেকে সরে যাও। পরে এখন সে কোনোভাবেই যাবে না, পরে যাবে না। তারপর অনেক বুঝাইয়া ওই আমার হাজবেন্ডই বুঝাই পাঠাইছে যে তুমি এখন যাও। তারপরে সে যায় যে আমি কালকে আবার আসবো। পরে ওই মেয়ে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে ব্ল্যাকমেল করে মানে তাকে বিয়ে করতে হবে, সে মরে যাবে, নয়তো মামলা দিবে, ধর্ষণ মামলা দিবে, এই করবে সেই করবে, অনেক মানে ভয়টাই দেখে। তারপরে সে আমার হাজবেন্ডকে বিয়ে করে। তারপর আমার হাজবেন্ড গিয়ে তাকে বিয়ে করে, এই ব্যাপারে আমি কিছুই জানি না। বিয়ে হওয়ার পরে ওই মেয়ে আমাকে মানে বলতেছে ও আমার হাজবেন্ড, আমার সাথে বিয়ে হয়ে গেছে। ওই মহিলাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে উঠাইছে। শুনে আমি তো এটা নিতেই পারি না, মানে কি বলবো, তখন আমি এত কান্না করছি, আমার বাচ্চা 2টা পাগলের মতো করতেছিল, আমি পাগলের মতো কান্না করছি, আমি ওইটা নিতেই পারি নাই। ও যা করছে তারপরে বাড়িতে নিয়ে উঠাইছে, এটা আমি মানতে পারি নাই। পরে আমি আমার শ্বশুর বাড়িতে যাই, যাওয়ার পর ওইখানে ওই মেয়ের সাথে আমার অনেক ঝামেলা হয়, মারামারি হয়, ওই মেয়ের সাথে মারামারি হয়। পরে ওখানে পুলিশ যায়, সাংবাদিক যায়, যাওয়ার পরে আমার হাজবেন্ডের নামে মামলা দেই, নারী নির্যাতন মামলা। তাকে পুলিশ ধরার পরে জেলে নিয়ে যায়। তারপর সে আমাকে ওইখান থেকে ফোন দিয়ে বলে যে দেখো আমি ভুল করছি, আমি তোমাকে নিয়ে থাকবো, তুমি আমাকে মাফ করে দাও, মানে কান্নাকাটি করে। আমার হাজবেন্ড বলছে যে ওই মেয়েকে সে ছেড়ে দিবে, আমাকে নিয়ে সংসার করবে। তো আমি তাকে জেল থেকে ছাড়াই, ওইখান থেকে সে অঙ্গীকার নামায় সই দিয়ে বের হয় যে আমাকে নিয়ে ঘর সংসার করবে, ওই মহিলাকে ছেড়ে দিবে। পরবর্তীতে ওই জেল থেকে যখন বের হয়েছে ওই মহিলাকে ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দেওয়ার পরে ঢাকা একসাথে থাকা শুরু করি। এর ভিতরে ওই মহিলা নাকি প্রেগনেন্ট হয়ে পড়ে। তো ওই মহিলা কি করলো, ওই মহিলা তার নামে মামলা দেয়, আমার হাজবেন্ডের নামে নারী শিশু নির্যাতন সে মামলা দেয়। সে সরাসরি পুলিশ আইসা বাচ্চা থেকে আমাদেরকে ধরে নিয়ে যায়, আমাকেও নিয়ে যায়। আমাকে দেখার পরে আমার 2টা বাচ্চার সাথে তারপর আমাকে ছেড়ে দেয়, আর ওকে মানে হাজবেন্ডকে জেলে দিয়ে দেয়। আজকে প্রায় 2 মাস হাজবেন্ড জেলে। মামলাটা এখন ওই মহিলা কোনোভাবেই তাকে ছাড়বে না, মানে আমরা জামিন করাইতে চাই কিন্তু সে জামিন হয়তো দিবে না। তার কথা হচ্ছে তাকে নিয়ে ঘর সংসার করতে হবে, আর নয়তো 12 লাখ টাকা দাবি করতেছে। 12 লাখ টাকা দেওয়ার মতো তো আমার সামর্থ্য নাই এখন। তারপর আমি তাকে বলছি যে আচ্ছা ঠিক আছে, বাচ্চার ভরণ পোষণ দিব আমাদের সামর্থ্য অনুযায়ী, আর আমি তাকে 5 লাখ টাকা দিব, কিন্তু সে কোনোভাবেই তাতে রাজি না। এখন আমার মন্তব্য হচ্ছে এটাই যে না থাকতেছে সে ভালো, না থাকতেছি আমি ভালো, না আছে আমার হাজবেন্ড ভালো। তেমন হাজবেন্ড তো এখন মানে কান্নাকাটি করতেছে আমার পা ধইরা যে তুমি যা বলবা আমি সেটাই করব, আমি তোমাকে আর কোনোদিন ঠকাবো না, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও। আর আমার শ্বশুর শাশুড়ি তারা এখন পর্যন্ত তাদের ছেলে 2 মাস জেলে, এখন পর্যন্ত একটা খোঁজও নেয় নাই আসলে তাদের ছেলেটা বেঁচে আছে না মরে গেছে, কি অবস্থা আছে, তাদের 2টা নাতি নিয়ে আমি কিভাবে ঢাকা শহর থাকতেছি চলতেছি, তার এখন পর্যন্ত একটা খোঁজও নেয় না। তাদের কথা তাদের ছেলে নাই। এখন আমার সত্যি কথা বলতে আমার অবস্থা খুবই খারাপ। আমার বড় ছেলেটা আমার বলে আম্মা তুমি আমার কেমন মা, তুমি আমার কেমন আম্মু হইছো, আমাকে একটু মাংস খাওয়াইতে পারো না, একটু মাংসের জন্য কান্না করতেছে, কিন্তু আমি সেটাও পারতেছি না যে ওরা একটু মাংস এনে খাওয়াবো। মানুষের কাছ থেকে ঋণ করছি, যাদের কাছ থেকে ঋণ করছি তারাও আমাকে টাকার জন্য চাপ দিতেছে। আমার হাজবেন্ড নাই, আমার বাবা নাই, আমার একটা ভাই নেই, আমার শ্বশুর বাড়ি থেকে কোনো সাপোর্ট নাই, এখন সম্পূর্ণ একা চলতেছি। আমার হাজবেন্ডের ভুলের জন্য, এই পরকীয়ার জন্য পুরো সংসারটা, আমার সুখের সংসারটা তছনছ হয়ে গেছে। আমার পুরা এখন দোষ তারা করছে, এখানে আমার হাজবেন্ড সমান অপরাধী আর ওই মেয়েও সমান অপরাধী, কিন্তু ভোগান্তি পোয়াইতেছে আমার বাচ্চাদের। পাবলিকের উদ্দেশ্যে বলার আছে এটাই
যে যারা এই পরকীয়ায় আসক্ত আছেন তারা সবাই এই পরকীয়া থেকে বিরত থাকেন, কারণ পরকীয়া একটা সংসার ধ্বংস করে দেয়, বাচ্চাদের জীবন ধ্বংস করে দেয়, ভবিষ্যৎ নষ্ট করে দেয়। আর যেসব মেয়েরা জেনে শুনে বউ বাচ্চা আছে জানা সত্ত্বেও সেই পুরুষের সাথে সম্পর্কে জড়ান, তারা একটা বার ওই নারীর কথা চিন্তা করেন, সংসার ওই বাচ্চাদের কথা চিন্তা করে হইলেও আপনারা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। আর কেউ এরকম পরকীয়া করেন না, সুখের সংসার নষ্ট করেন না। আমিও সেই মেয়ের কাছে হাত জোর করে বলতেছি, বোন তুমি এখন মা হইছো, তুমি অন্তত বুঝো, তুমি আমার বাচ্চা দুইটার কথা চিন্তা করে তুমি আমাদের জীবনটা ধ্বংস করো না, তুমি আমার হাজবেন্ডের জীবনটা ধ্বংস করো না, আমাদের সংসারটা আমাদের ভালোভাবে বাঁচতে দাও। আর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তোমাকে দিব, সমস্যা নেই, কিন্তু তুমি যদি আমাদের উপরে চাপ দাও তাহলে আমাদের মৃত্যু ছাড়ার কোনো পথ নাই। তুমি আমার হাজবেন্ডকে ছাড়ানোর ব্যবস্থা করো। ওই মানুষটা ওইখানে বসে কষ্ট পাইতেছে, আমরাও কষ্ট পাইতেছি, তুমি নিজেও কষ্ট পাইতেছো, ওই যে বাচ্চাটা আসছে ও কষ্ট পাইতেছে। তুমি এই বাচ্চা তিনটার কথা চিন্তা করে হলেও তুমি আমার হাজবেন্ডকে ছাড়ানোর ব্যবস্থা করো, আর কোনো ঝামেলা করো না, যেভাবে ভালো থাকা যায় তুমিও ভালো থাকো, আমরাও ভালো থাকি।